আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড ইভিনিং। যুক্তরাজ্য সহ পৃথিবীর যে যেখানে বসে এনটিভি ইউরোপের কমিউনিটি ম্যাটার্স দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত। বরাবরের মতো আজকেও আপনাদের সাথে আছি আমি ডক্টর আদনান পাভেল। আজকে আমাদের সাথে একজন বিশেষ অতিথি আমাদের সাথে জয়েন করেছে এবং আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকে কথা বলবো। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের জুডিশিয়াল রিফর্ম, তা নিয়ে আমরা কথা বলবো। এবং এই গুরুত্বপূর্ণ টপিকে আমাদের সাথে কথা বলার জন্য এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে সশরীরে উপস্থিত হয়েছেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। উনি সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। জনাব ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে জয়েন করার জন্য এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে সশরীরে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা ইউরোপে আছেন, যুক্তরাজ্যে আছেন, তারা আপনারা স্কাই 780-তে এই অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন। তাছাড়াও কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৃথিবীর যেই প্রান্তে আপনারা থাকেন না কেন, এই অনুষ্ঠানটা আপনারা লাইভ দেখতে পাচ্ছেন। আপনাদের যদি কোনো আমাদের টপিক রিলেটেড কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাদেরকে করবেন। আমরা চেষ্টা করব আমাদের সংক্ষিপ্ত সময়ের মাঝে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, উনি একজন প্রমিনেন্ট আইনজীবী, বাংলাদেশে সিনিয়র একজন আইনজীবী। ওনার আইন পেশার সাথেও উনি আরও বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে উনি সম্পৃক্ত আছেন এবং উনি যুক্তরাজ্যে এসেছেন ওনার সংক্ষিপ্ত সফরে, এবং উই আর ভেরি ডিলাইটেড টু হ্যাভ হিম। এবং আমাদের যে টপিক, আজকের যে গুরুত্বপূর্ণ টপিক জুডিশিয়াল রিফর্ম ইন বাংলাদেশ, এই টপিকের সাথে ওনার এক্সপার্টিস খুব ভালোভাবে ব্লেন্ড করে। এই জন্যই আজকে আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন সাহেবের সাথে আমরা কথা বলবো। ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, আপনাকে আবারও ধন্যবাদ আমাদের পক্ষ থেকে আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। আমি প্রথমে যদি আপনার কাছে জানতে চাই, আগস্টের যে আন্দোলন হলো, যে রিভলিউশন, এরপরে বাংলাদেশের জুডিশিয়াল রিফর্ম নিয়ে কথা হচ্ছে। আমরা দেখেছি যে বিগত সময়গুলোতে শুধু আগের রেজিম না, এর আগেও এভরি নাও অ্যান্ড দেন আমরা জানতে পারতাম, শুনতে পারতাম যে আমাদের জুডিশিয়াল সিস্টেমটাকে অনেক সময় গভর্নমেন্ট ইউজ করে অপোজিশন পার্টি বা যদি কোনো ডিসিডেন্ট থাকে তাদেরকে সাপ্রেস করার চেষ্টা করে। এবং এই জুলাই আগস্টের পরে হয়তোবা সেটা চেঞ্জ হবে, এটাই আমরা আশা করি। এই যে রিফর্মের কথা হচ্ছে, আপনি কতটা অপটিমিস্টিক বা এই ব্যাপারে আপনার কি ওপিনিয়ন, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। না, আমি বলতে যাব জুডিশিয়াল রিফর্মের যে কথাটা বলা হচ্ছে, এটা আগে আমাদের বুঝতে হবে আমাদের জুডিশিয়ারি স্বাধীনতার পর থেকেও কখনো স্বাধীন ছিল না। রাইট। আপনারা ভালো করেই জানেন যে নিম্ন আদালতে কোনো বিচার ব্যবস্থায় সরাসরি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আসে না। এই বিচার যারা প্রাপ্ত এবং যারা বিচার প্রার্থী এবং যারা অভিযুক্ত, যারা সেখান থেকে অন্যায় করে নাই বলে দাবি দাওয়া করছেন, এই উভয় পক্ষকেই কিন্তু নিম্ন আদালত হয়ে উচ্চ আদালতে আসতে হয়। প্রথম ডোরটাই হচ্ছে ক্রিমিনাল মামলা হলে এটা হবে সিএমএম কোর্ট। রাইট। আর যদি এটা সিভিল মামলা হয় তবে এটা হবে অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্ট। রাইট। এই দুই প্রক্রিয়া হয়ে তারপরে সেশন জাজ হয়ে এটা হাইকোর্টে আসবে এবং সিভিলের ব্যাপারে এটা ডিস্ট্রিক্ট জাজ হয়ে হাইকোর্টে আসবে, তারপরে সুপ্রিম কোর্টে আসবে, তারপরে আপিলে যাবে, লিভ টু আপিল হবে, আপিলের পরে রিভিউ হবে, এইভাবে বিচার প্রক্রিয়াটা শেষ হবে। তো এই যে বিচার আগে যে প্রক্রিয়া ছিল, আপনারা ভালোভাবেই জানেন যে নিম্ন আদালতের বিশেষ করে জুডিশিয়ারির যে ক্রিমিনাল সাইডটা যেটা থাকতে হতো, যেটার দ্বারা জনগণকে নিবৃত্ত করা হতো, জনগণকে আটক রাখা হতো, জনগণের মৌলিক অধিকারকে হরণ করা হতো, সেই বিচার ব্যবস্থাটা জুডিশিয়ারির আন্ডারে ছিল না। সেটা ছিল আপনার মিনিস্ট্রি অফ হোমের আন্ডারে, যদিও জুডিশিয়ারি থেকে দিত এবং তাদের কথায়। এবং যারা বিচারক হতো ম্যাজিস্ট্রেট কোর্টের, তারা কখনো জুডিশিয়াল বিচারক ছিল না, তারা ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ। তারা সেখান থেকে জুডিশিয়ারি করেই তারা অ্যাডমিনিস্ট্রেশনে আসতো। তাহলে বিচার ব্যবস্থার যে প্রাথমিক স্তরটা, যে ভিত্তিটা, এটা কখনোই ছিল না। এটা রিফর্ম হয়েছে বহু আগে থেকে। বলা হচ্ছে এই জুডিশিয়াল সেপারেশনটা হয়েছে, এটাও যদি আপনি বলেন কোনো গণতান্ত্রিক সরকারের আমলে হয় নাই। এটাও হয়েছে গত 2008 সালের আর্মি ব্যাকড সরকারের আমলে
ওই সেপারেশন অফ জুডিশিয়ারি নিম্ন আদালতেরটা, এটা মাজদার হোসেনের মামলা এটা হয়েছিল, কিন্তু কোনো সরকার করে নাই, তখন করতে এটা বাধ্য হয়েছিল। তখনই আপনার নিম্ন আদালতের এই বিচারকদের পরিবর্তে যারা জজ হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়, তারাই, যারা অ্যাসিস্ট্যান্ট জাজ, তারাই তখন ম্যাজিস্ট্রেট হিসাবে সেখানে অ্যাপয়েন্টমেন্ট হলো এবং বিচার ব্যবস্থাকে জুডিশিয়ারির অন্তর্ভুক্ত করা হলো। দিস ইজ দি ফার্স্ট সিনারিও। অ্যাবসলিউটলি। এবং স্বাধীনতা যুদ্ধের এত বছর পরে তারপরও এইটা করার পরও কিন্তু জুডিশিয়ারির জন্য আলাদা সচিবালয় ছিল না, এখন পর্যন্ত নাই। নো জুডিশিয়ারি নিজস্ব সচিবালয় নাই। এই সচিবালয়টা কি হচ্ছে, এটা মিনিস্ট্রির আন্ডারে, সুপ্রিম কোর্টের আন্ডারে না। সব সময় জুডিশিয়ারিকে, নিম্ন আদালতকে থাকতে হলে একটা সুপ্রিম জুডিশিয়াল আপনার সেক্রেটারি থাকতে হবে এবং আন্ডার দি সুপ্রিম কোর্ট, আদারওয়াইজ তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট চলে হবে। তো ফলে হচ্ছে কি, সুপ্রিম কোর্টের ক্ষমতাটাও এখানে খর্ব হয়ে আছে। তো এই ক্ষেত্রে যদি আপনি বলেন, ফ্রম দি বিগিনিং অফ দি জুডিশিয়ারি সিস্টেম অফ বাংলাদেশ, এটা সব সময় শাসন বিভাগ কর্তৃক নিয়ন্ত্রিত। অর্থাৎ শাসন বিভাগ যারা নির্বাচিত প্রতিনিধি হয়, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, ওনাদের একটা বড় ইনফ্লুয়েন্স থাকে। বড় ইনফ্লুয়েন্স না, তাদের দ্বারা এটা সরাসরি নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরাই বিচার করতেন এবং সেভাবে তো নিম্ন আদালতটা সেইভাবে কখনোই নেবিচার প্রতিষ্ঠিত হওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না। তা এখন আমরা যে বাংলাদেশে দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো এবং আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, ওনারা বিভিন্ন সময় আমরা দেখছি যে আপনার পার্লামেন্টের রিফর্ম নিয়ে কথা হচ্ছে, কনস্টিটিউশনের চেঞ্জ নিয়ে কথা হচ্ছে, সেখানে তো জুডিশিয়াল রিফর্মও একটা ইম্পর্টেন্ট কনভারসেশন, একটা ইম্পর্টেন্ট এজেন্ডা। আপনি কতটা অপটিমিস্টিক, এটা কি সম্ভব? আপনি খুব সুন্দর করে কিন্তু আমাদের ইতিহাস ধরে বলছিলেন যে এত বছর পরে এসে আমরা একটা ছোট্ট চেঞ্জ করতে পেরেছি, সেইটাও কিন্তু কোনো গণতান্ত্রিক সরকারের আন্ডারে না, রেদার একটা মিলিটারি ব্যাক কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে, যেটা কিনা আমাদের সেপারেশন অফ পাওয়ারের ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ থেকে যায়। তো আপনার কাছে কি মনে হয় যে এই জুলাই আগস্টের পরে আমরা কি সম্ভব হবে কি? জুলাই আগস্টের পরে যদি আপনি বলেন, গত 14 বছরই বলেন, 17 বছর না বললেও যদি বলি, গত 14 বা 17 বছরই বলতে পারেন, নিয়ম হচ্ছে হাইকোর্টে যারা বিচারপতি নিয়োগ হয় তার 75% হচ্ছে লয়ারের মাধ্যমে। কারণ লয়ারদের মধ্য থেকে হয়, কারণ হাইকোর্টের নিয়ম কানুন তো আর ডিস্ট্রিক্ট জাজরা জানে না, তারা তো সেভাবে ধরেন আপনার জুডিশিয়ারি সার্ভিসে বিচারক হয়ে তারা বিচারক করে। আর 25% অ্যাপয়েন্টমেন্ট হয় ফ্রম দি সিনিয়র ডিস্ট্রিক্ট জাজ, যাদের রিপুটেশন থাকে। দিস ইজ দ্য প্রসিজিওর। এই প্রসিজিওরের মধ্য থেকে বিচারপতি যখন হাইকোর্টে নিয়োগ হয়, তখন তাকে একটা শপথ নিতে হয়, আমি রাগ বা বিরোগের বশবর্তী হয়ে কখনো কোনো কাজ করব না। রাগ বা বিরাগের বশবর্তী হয়ে আমি সম্পূর্ণভাবে নিঃস্বার্থ এবং অন্যায় যেন না হয় তাকে পরিহার করে আমি কাজ করব, এই শপথটা থাকে। আর ইতিপূর্বে পাকিস্তান আমল থেকে আরম্ভ করে পূর্বে সেখানে বাংলাদেশের স্বাধীনতার আগে কোরআন শরীফকে শপথ করেই তা বলা হতো, এবং সাক্ষী দেওয়ার আগেও কোরআন শরীফে হাত রেখে শপথ করে সাক্ষী দিতে হতো। তো এখন আর কোরআন শরীফকে শপথ করা হয় না, সেখানে যাহা বলিব সত্য বলিব সাক্ষীরা তা বলে। তো এখন এই যে আমি নিম্ন আদালতে যাওয়ার আগে আমি যদি গত 14 বছরের ইতিহাস বলি, বাংলাদেশের সুপ্রিম কোর্টে যারা হাইকোর্টে বিচারপতি হয় তাদের পরবর্তী স্টেজ হচ্ছে সুপ্রিম কোর্ট। যদি সে হাইকোর্টে যদি সিনিয়রই যারা সিনিয়র যারা পরবর্তীতে হবে তারা পরে প্রমোশন পাবে, আগে হবে। গত 14 বছর যাবৎ, কমপক্ষে 14 বছর যাবৎ বাংলাদেশের হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগের সিনিয়রিটি রক্ষা করা হয় নাই। এই যে আজকে যে বিচারপতিকে আপনারা দেখতে পাচ্ছেন, প্রধান বিচারপতি রিফাত আহমেদ, এবং তার নেতৃত্বে বাকি যে আরো
5 জন 6 জন বিচারপতিকে আপনারা দেখতে পাচ্ছেন, তারাও কিন্তু ওই জুনিয়র বিচারপতি থেকে সিনিয়র বিচারপতি হয় নাই। অর্থাৎ গত 14ই আগস্টের আগে, 24 সালের 5ই আগস্টের আগে যারা বিচারপতি ছিলেন অ্যাপিলেট ডিভিশনে, সুপ্রিম কোর্টে, তারা এই বিচারপতিরা নিচে ছিলেন। তারা তাদেরকে টপকাইয়া তাদেরকে বিচারপতি করা হয়েছে। তার আগেও আবার অন্যদেরকে টপকাইয়া বিচারপতি করা হয়েছে। অর্থাৎ কখনো সিনিয়রদেরকে করা হয় না। অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর আপনার সাথে আমরা এই ভেরি ইন্টারেস্টিং কনভারসেশন কন্টিনিউ করব। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কমিউনিটি ম্যাটার্সে কথা বলছি, জুডিশিয়াল রিফর্ম ইন বাংলাদেশ। আমাদের সাথে এই ব্যাপারে কথা বলার জন্য একজন সম্মানিত অতিথি জয়েন করেছেন, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন সাহেব, সিনিয়র আইনজীবী। আমরা বিরতির পরে আপনাদের আরও কথা বলবো, আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও আমন্ত্রণ কমিউনিটি ম্যাটার্সে। আজকে আমরা কথা বলছি বাংলাদেশের জুডিশিয়াল রিফর্ম নিয়ে, এবং এই গুরুত্বপূর্ণ টপিকে আমাদের সাথে কথা বলার জন্য এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে সশরীরে উপস্থিত আছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, এবং উনি চেয়ারম্যান লিগ্যাল এডুকেশন কমিটি, বাংলাদেশ বার কাউন্সিল, বাংলাদেশের প্রমিনেন্ট আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন সাহেব, আপনাকে আবারও ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। সুপ্রিয় দর্শক, বিরতির আগে আমরা কথা বলছিলাম বাংলাদেশের জুডিশিয়াল রিফর্মের এই জুলাই আগস্ট যে রিভলিউশন হলো গত বছর, এরপর উনি কতটা অপটিমিস্টিক, এবং আমরা এই ডিসকাশন কন্টিনিউ করব এই গুরুত্বপূর্ণ টপিকে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, অভিমত থাকে, আপনারা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কমেন্ট করতে পারবেন, এবং আমরা চেষ্টা করব আমাদের সংক্ষিপ্ত সময়ের মাঝে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, আমি যদি আপনার কাছে ফেরত আসি, আমরা বিরতিতে যাওয়ার আগে আমরা কথা বলছিলাম বাংলাদেশের জুডিশিয়াল রিফর্ম, এবং আপনি খুব সুন্দর করে গুছিয়ে বলছিলেন যে হিস্ট্রিক্যালি এটা কেন হয়নি, এবং আরও যে বিভিন্ন ধরনের ব্যুরোক্রেসি আছে আপনি তা নিয়ে কথা বলছিলেন। আমরা যে ফার টু অফটেন আমরা দেখতে পারি যে এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে আমাদের লোয়ার চেম্বার, আপার চেম্বার যে মিনিস্ট্রি থেকে নিয়ন্ত্রণ হয়, এবং আপনি বলছিলেন যে সেপারেট কোনো সেক্রেটারিয়েট নেই, যেটার কারণে আমাদের জুডিশিয়াল ডিপার্টমেন্টটা যে সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট হবে আমাদের গভর্নমেন্ট থেকে, সেটার সুযোগটা অনেক সময় কমে যায়। তা এখন যে রিফর্মের কথা হচ্ছে, বা আমরা যে রাজনৈতিক দলগুলো নতুন বাংলাদেশ ভার্সন 2 যে, সেইখানে কি আমরা সেই সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী হিসেবে আপনার অবজারভেশনটা কি? এখন যে জিনিসটা বর্তমানে দেখা যাচ্ছে, বর্তমান যিনি প্রধান বিচারপতি আছেন ডক্টর রিফাত আহমেদ, উনি বাংলাদেশের একজন বিখ্যাত আইনজীবী ছিলেন, ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ, ওনারই ছেলে। তো হি ইজ ভেরি মাচ ডিটারমাইন্ড। উনি চিফ জাস্টিস হওয়ার পরে বাংলাদেশের 65টা জেলায় উনি ভ্রমণ করেছেন, এবং নিম্ন আদালতে ডিস্ট্রিক্ট জাজ সহ আরম্ভ করে আপনার ম্যাজিস্ট্রেটদের সাথে উনি সরাসরি মত বিনিময় করেছেন। উনি কয়েকটা আমাদের সুপ্রিম কোর্টের লয়ারদের কয়েকটা সেমিনারে উনি দৃঢ়ভাবে ব্যক্ত করেছেন যে উনি সেপারেট জুডিশিয়ারি আন্ডার দি সুপ্রিম কোর্ট উনি এটা গঠন করবেন, এবং এটার প্রক্রিয়া ওনার সম্পূর্ণ করে ফেলেছেন। এটা করে ফেলেছেন, এবং এই অন্তত এই যে সেক্রেটারিয়েটটা জুডিশিয়ারির জন্য একটা সেপারেট সেক্রেটারিয়েট আন্ডার দ্য সুপ্রিম কোর্ট, এটা করার জন্য উনি দৃঢ় প্রতিজ্ঞ। এবং যদি কোনো রকম চেঞ্জ না হয়, বা কোনো বাধা বিপত্তি রাষ্ট্রীয় পর্যায়ে না ঘটে, দৈব কোনো ঘটনা না ঘটে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবার হতো আমাদের সেপারেট জুডিশিয়ারির সেক্রেটারিয়েট যেটা, সচিবালয় যেটা, এই সচিবালয়টা থেকে বাইরে অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে যেটা সেপারেট জুডিশিয়ারি আপনার সেক্রেটারিয়েট আন্ডার দি সুপ্রিম কোর্ট সচিবালয় হবে। যদি এটা হয় তাহলে এই জজদের নিয়োগ, বাণিজ্য টাণিজ্য এবং ভয়ভীতি থাকা
যে আমি এই বিচারটা করলে আমাকে বদলি করে দিবে, আমাকে এটা করে দিবে, এটা অনেকটা কমে আসবে। তো এইটা যদি হয় তাহলে আমরা মনে করব যে জুডিশিয়ারির জন্মের ইতিহাস থেকে, সুদীর্ঘ পাকিস্তানের জন্মের ইতিহাস থেকে, বাংলাদেশের জন্মের ইতিহাস থেকে এটা একটা মাইলস্টোন হবে ডেফিনেটলি বাংলাদেশের ইতিহাস এবং ডেমোক্রেসির জন্য খুব একটা মাইলস্টোন হবে। তো সুতরাং এটা যদি হয় তবু আমরা মনে করি অনেক রিফর্মের একটা জায়গায় কিন্তু দাঁড়িয়ে যাবে। কারণ রিফর্ম ইজ রিফর্ম, অর্থাৎ তাকে সংস্কার করা, পরিবর্তন করা। অবশ্যই। তো পরিবর্তনটা তো গতিশীল, এটা তো একদিনে হবে না। সুতরাং এটা সমস্ত পথটাকে মসৃণ করে দেবে। জি। এবং আমি প্রত্যাশা করি, কারণ বর্তমান সরকার যারা আছেন তারা কিন্তু জুডিশিয়ারির প্রতি কোনো রকম হস্তক্ষেপ করছেন না। না করার ফলে ওনারা কিন্তু ওই ধারাবাহিকভাবেই কিন্তু যারা আগে সিনিয়র ছিল, জি, ওই চেইন অফ কমান্ডটা মেইনটেইন করা হচ্ছে। রাইট। তো এই যারা অভিজ্ঞ, যাদের ক্যালিবার আছে, যোগ্যতা আছে, ওনারা সিনিয়রিটি, যে প্রশ্নটা হচ্ছে সিনিয়রিটি। কারণ একটা লোক তো চাকরি করে জুডিশিয়ারি ঢুকে, তার তো একটা আকাঙ্ক্ষা থাকে সে সুপ্রিম কোর্টের বিচারপতি হবে। তারপরে বয়স থাকলে সে প্রধান বিচারপতিরও একটা আকাঙ্ক্ষা থাকে। আকাঙ্ক্ষা না থাকলে তো কোনো জায়গায় চাকরি বা কোনো কিছুর মূল্যায়ন থাকে না। এবং অভিজ্ঞতা তো একটু দাম দিতে হবে। জি। তো সুতরাং এই জিনিসটা বর্তমান সরকারের ক্ষেত্রে ব্রেক হয় না। এটা মানে একটা পজিটিভ নিউজ। আমরা আপনার কাছে আপনার কথা প্রসঙ্গে আমি ফার্দার আরেকটা প্রশ্ন করছি যে আমরা আগে দেখতে পেতাম যে বাংলাদেশের আদালতগুলোতে যে সার্টেন পলিটিক্যাল পার্টির সাথে যদি অ্যাফিলিয়েশন থাকে তাদেরকে অন্যভাবে ট্রিট করা হতো। তো এই জিনিসটা তো আমার মনে হয় যে ডেমোক্রেসির জন্য, একটা দেশের জন্য, পার্টিকুলারলি একটা মুসলমান দেশের জন্য এটা তো একটা ফান্ডামেন্টালি একটা বাজে জিনিস। এটা মুসলমান দেশ না, এনি দেশের জন্য আমার কাছে মনে হয় এটা ডেমোক্রেসির জন্য একটা বড় থ্রেট। আমাদের যদি ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে আমরা যদি আনফেয়ার ভাবে, বায়াসভাবে কাউকে ট্রিট করি, সেটা তো আসলে কোনোভাবেই আমাদের সোসাইটির জন্য, ভালো দেশের জন্য সেটা কাম্য না। আপনি বলছিলেন যে এই বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে এবং আন্ডার চিফ জাস্টিস অনেক ভালো চেঞ্জ আপনারা অবজার্ভ করছেন। বাংলাদেশের কোর্টগুলোর এখন কি অবস্থা? এই যে আগের যে ম্যাল প্র্যাকটিসগুলো ছিল সেগুলো কি এখনো আছে নাকি আস্তে আস্তে সেগুলো চেঞ্জ হচ্ছে? রাতারাতি তো চেঞ্জ হবে না। জি। কারণ যারা আছে তারা তো আগেরই অ্যাপয়েন্টেড। রাইট। এই গভর্নমেন্টের আমলে খুব একটা পরিবর্তন আসে নাই, এবং আসাটাও তো ডিফিকাল্ট, অফকোর্স। তো সুতরাং এইটা ধরেন পরবর্তী রাজনৈতিক গভর্নমেন্টেরই কাজ হবে ওই পরিবর্তনগুলি আনা। রাইট। কারণ এই সরকার তো ধরেন একটা ইন্টারিম গভর্নমেন্ট, তো সুতরাং তার যে একটা বড় বড় ম্যান্ডেটটা ওনাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যদি না সবাই ঐক্যমতে তাদের কাছে চাপিয়ে না দেয়। সুতরাং এককভাবে তাদের পক্ষে করাটা সম্ভব হচ্ছে না। রাইট। তো সুতরাং এই ক্ষেত্রে জুডিশিয়ারির ক্ষেত্রে যে একটা জিনিস হচ্ছে, আগে যেমন যে ঢালাওভাবে যে রকমের হতো, কারণ আমরা মনে করি এই জিনিসটা নাই। যেমন আপনি ভালোভাবেই জানেন, দুইটা ডিপার্টমেন্ট যদি সঠিক থাকে তাহলে আপনার দেশে দুর্নীতি, আপনার অবিচার, সমস্ত কিছুই 50% কমে যাবে। জি। এটা হচ্ছে, একটা হচ্ছে বিচার বিভাগ আর একটা হচ্ছে পুলিশ বিভাগ। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্যই এই দুইটা জিনিস যদি ধরেন, পুলিশকে যদি এমনভাবে নিয়ন্ত্রণ করা যায় যে এই পুলিশকে ঠিক থাকতে হবে, ইংলিশ পুলিশের মতো ধরেন যে অবস্থা, আর বিচার ব্যবস্থাকে যদি এইভাবে কাঠগড়ায় দাঁড় করানো যায়, কোনো জায়গায় বিচারের কোনো রকম হেরফের হবে না, তাহলে তো নেবিচার 50% এখানেই প্রতিষ্ঠিত হয়ে যায়। জি জি, অবশ্যই। এখন এইটা করার জন্য রাজনৈতিক সরকারকে ওইভাবে সদিচ্ছাটা থাকতে হবে, সদিচ্ছা থাকতে হবে এবং ওই ধরনের পরিকল্পনা গ্রহণ করতে হবে, এবং যে কোন পরিকল্পনাতে আসলে বিচার বিভাগকে এইভাবে রাখা যায়। কারণ অনেক সময় তো দেখা যায় যে ইঁদুররা সিদ্ধান্ত নিয়েছে যে বিড়ালের গলায় ঘন্টা বেঁধে দিবে, তাহলে
বিড়াল যখনই আসবে ঘন্টা বাঁধবে তারা পালিয়ে যাবে। সেকেন্ড প্রশ্নটা তখনই দাঁড়ালো, ঘন্টাটা বাঁধবে কে? জি, তাহলে এই বিচার এবং এই যে বিচারক এবং যে পুলিশি ব্যবস্থাটার এই পরিবর্তনের কাঠামোগত ওই যে ঘন্টাটা সেটা কি বাঁধবে? জি, সুতরাং সেই সরকার, গণতান্ত্রিক সরকার সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি ভালোভাবে এগিয়ে আসতে পারে তাহলে অবশ্যই আমাদের অবশ্যই আমাদের অনেক ফোন কল আছে, আমরা একটা ফোন কল নিয়ে নিব, তারপরে আপনার সাথে কথা বলবো। দর্শক আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কে বলছেন? জি, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন শাওন, ডাইরেক্টর আলহামরা রেস্টুরেন্ট, লন্ডন, ইউকে। জি, আসসালামু আলাইকুম শাওন ভাই, আপনার ফোন কলের জন্য ধন্যবাদ, অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ। আপনি আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। একটা কোশ্চেন ছিল, আর করতে পারবো? জি, অফকোর্স, প্লিজ। জি, করবো। স্যারকে যে কোশ্চেনটা আমার করা ইচ্ছে হলো, বাংলাদেশে তো সংস্কার বারবার রিফর্মিং বাংলাদেশ, রিফর্মিং বাংলাদেশ এই শব্দটা বারবার আসতেছে। তো উনি একজন বাংলাদেশের এক বিজ্ঞ আইনজীবী, আমি যতটুকু জানি ডক্টর ইউনূস স্যারের সহ বাংলাদেশের যে কয়েকজন আইনজীবী আছে তার মধ্যে উনি একজন, ঠিক আছে, অন্যতম। এখন উনি কি মনে করে আদৌ কি বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে কোনো আইনের কোনো সংস্কার হবে কি না? উনি একজন বিজ্ঞ আইনজীবী, আমি ওনার মাধ্যমে পুরো দেশবাসী এবং ইন্টারন্যাশনালি আমি জানতে চাই আদৌ কি যে পরিস্থিতি আমরা দেখতেছি আদৌ কোনো সংস্কার বা রিফর্ম হবে কিনা, এই জিনিসটা জানতে চাই। অনেক 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 ধন্যবাদ আপনাকে। আদৌ কি পরিবর্তন হবে কিনা? না, এটা আপনার এই বক্তব্যের কাছে বলতে চাচ্ছি, মৌলিক যদি কোনো পরিবর্তন আনতে হয় তবে দিস ইজ দি কোশ্চেন অফ পার্লামেন্ট। জি, কারণ আইনের পার্লামেন্টগতভাবে যদি পরিবর্তন করা না হয় এবং সেটা সম্ভব হবে না। জি, আরেকটা হচ্ছে অর্ডিন্যান্সের মাধ্যমে কোনো জিনিসকে আপাতত করে রাখা, সেটার ব্যাপারে এই অর্ডিন্যান্সের ব্যাপারেও আমাদের বর্তমান যেই সরকার আছে সে কেয়ারটেকার সরকার। এখন কেয়ারটেকার সরকার ওই ধরনের কতটুকু পদক্ষেপ নিয়ে কার্যকর করতে পারবে পলিটিক্যাল পার্টিগুলির সাথে আলোচনা এবং তাদের সম্মতি নিয়ে, সেখানে অনেকটা জটিলতার প্রশ্ন থাকতে পারে। তবে এই জিনিসটা আমি আপনাকে নিশ্চিত করতে পারি, বর্তমান যে সুপ্রিম কোর্ট আছে এই সুপ্রিম কোর্টের সকল বিচারপতি হেডেড বাই দ্য চিফ জাস্টিস, তারা এই সময় তাদের কার্যকালের সময় তারা জুডিশিয়াল বিচার বিভাগের জন্য স্বাধীন সেপারেট সচিবালয় গঠন করতে চায় এবং এই করার জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞ এবং তারা নিজেরা ঘোষণা করেছেন চিফ জাস্টিসের অনুষ্ঠানের মাধ্যমে যে তারা এই তাদের সময়ে তারা সেপারেট জুডিশিয়ারি গঠন করবে এবং এটা বাংলাদেশের জন্য একটা বড় বিশাল মাইলস্টোন হবে, আমাদের ডেমোক্রেসির জন্য এবং আপনার সুতরাং এই পরবর্তী ব্যাপারটার ব্যাপারে আমি মোটামুটি আশাবাদী। আর বাকিটা তো হচ্ছে পলিটিক্যাল কোশ্চেন, উই হ্যাভ টু ওয়াচ ইট ভেরি কেয়ারফুলি। জি, আপনি চেয়ারম্যান লিগ্যাল এডুকেশন কমিটি বাংলাদেশ বার কাউন্সিল, এটা খুব ইম্পর্টেন্ট, বাংলাদেশের একটা ইম্পর্টেন্ট একটা সংগঠন, ইম্পর্টেন্ট একটা ইনস্টিটিউশন আমি বলবো। যারা ইয়াং লয়ার, যারা বিলেত থেকে যুক্তরাজ্য থেকে পড়ালেখা করে বাংলাদেশে যে আইনজীবী হতে চায় তাদের জন্য কিন্তু অনেক সময় শুরুটা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়, বাট দে আর ভেরি হার্ড ওয়ার্কিং, ভেরি মেরিটোরিয়াস। আপনি তাদের উদ্দেশ্যে আপনার কি অ্যাডভাইস থাকবে, আপনার কি রেকমেন্ডেশন থাকবে ভেরি ব্রিফলি? ব্যাপারটা এরপরে আমরা চলে যাব আপনার এলাকায়, আপনি যে এলাকার ছেলে। আসলে বার কাউন্সিলটা কি, এটা বাংলাদেশ পৃথিবীর সর্ব জায়গায় যারা লিগ্যাল এডুকেশনে গ্র্যাজুয়েশন হয় তারা সাধারণত আইন পেশায় যাবে অথবা বিচার বিভাগে জয়েন করবে, এই মানসিকতা নিয়ে তারা আইনের উপরে লেখাপড়া করার পর তাদেরকে আইনজীবীর আন্ডারে আর্টিকেলশিপ করতে হয়। আর্টিকেলশিপ করার পরে তখন বার কাউন্সিলে প্রতিটা দেশে পরীক্ষাটা নেওয়া হয় এবং এই বার কাউন্সিলের পরীক্ষাটা অত্যন্ত কঠিন হয়, কারণ ভালোভাবে তাদেরকে গড়ে তোলা হয়। তো আমাদের এই জুনিয়রদের অ্যাডভোকেটদের কাছে আমাদের আবেদন থাকবে, তারা এই প্র্যাকটিক্যাল এডুকেশনের ব্যাপারে, ল প্র্যাকটিসের ব্যাপারে অত্যন্ত সিরিয়াস হতে হবে এবং
পাঠ্যপুস্তকের চাইতে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে কিভাবে সেটাকে করা যায় সেই ব্যাপারে হবে না, প্র্যাকটিক্যাল যেতে হবে এবং ওই ট্রেনিং এর মধ্যে তাদেরকে যেতে হবে, বিচারে কোর্টে উপস্থিত হতে হবে, হাউ টু মুভ, হাউ টু হ্যান্ডেল, হাউ টু কেস দ্য মুভ, এই সমস্ত জিনিসগুলি তাদেরকে আত্মস্থ করতে হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা জানি আপনি কুমিল্লার ছেলে, আপনি কুমিল্লার একজন গর্বিত ছেলে। আপনি যদি কুমিল্লা নিয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আপনি কুমিল্লা কত ফ্রিকোয়েন্টলি যাওয়া হয় বা কুমিল্লা আপনার এলাকা সম্পর্কে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু। না, কুমিল্লা সবসময় ফ্রিকোয়েন্টলি যাওয়া হয়, কারণ আমার বাবা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রথম মুসলমান প্রফেসর ছিলেন। এই জয়েন ইন 1936, আর 13 বছর হলে 100 বছর হবে। ভেরি প্রমিনেন্ট একাডেমি। হ্যাঁ, সুতরাং বাবার সূত্র ধরেই আমরা এলাকায় যাওয়া আসা সমস্ত কিছুতে রয়েছে। আমি ফ্রিকোয়েন্টলিতে যাই। 2001 সালে কুমিল্লা 5-এ আমার বিএনপির পক্ষ থেকে নমিনেশন দেওয়া হয়েছিল। সুতরাং আমি এলাকার সাথে সম্পৃক্ত, অবশ্যই সবসময় এখনো সম্পৃক্ত, এবং এলাকার মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসে এবং আমার পরিবার আমাদের প্রতি তাদের বিশ্বাস এবং আমাদের সততার প্রতি একটা গভীর বিশ্বাস রয়েছে। তাছাড়া তারা আমাকে বিভিন্ন আন্দোলনও দেখেছে এবং বাংলাদেশের ঐতিহাসিক মামলাগুলির আইনজীবী হিসাবেও আমাকে দেখেছে। আমার আপোষহীনতা থেকে যে দেখে দৃঢ়তার সাথে যে করা এবং এলাকার উন্নয়নের জন্য আমি দৃঢ়প্রতিজ্ঞ। সেখানে শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করা, মাদকের যে ছড়াছড়ি তাকে চিরতরে নির্মূল করা, রাস্তাঘাটের উন্নয়ন করা, স্কুল কলেজ মাদ্রাসাগুলি গড়ে তোলা এবং স্বাস্থ্য সেবা যেগুলি দরকার এইটা, আর শান্তি শৃঙ্খলার জন্য আমাদের পুলিশি যে এলাকায় স্টেশনগুলি নাই সেগুলিকে গড়ে তোলা এবং সাব রেজিস্ট্রিগুলি গড়ে তোলার এই ব্যাপারে আমার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা জানি রিসেন্টলি তারেক জিয়া বিবিসি বাংলার সাথে উনি কথা বলেছে। আমরা আপনার ফাইনাল কমেন্ট শুনবো এই উনি যে রিসেন্ট ইন্টারভিউ দিয়েছে এইটার ব্যাপারে আপনার ফাইনাল কমেন্ট শুনবো, এরপরে আমরা অনুষ্ঠান শেষ করবো। আমরা অনুষ্ঠানে একদম শেষে চলে এসেছি। উনি অনেক ব্যাপারে কথা বলেছে এবং অনেকে খুব পজিটিভলি নিয়েছে, আবার কিছু কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমও আছে। আপনার কাছে কি মনে হয় ইন 10 সেকেন্ড? আমার কাছে মনে হচ্ছে যে তারেক রহমান সাহেব যে বক্তব্য দিয়েছেন উনি এই বক্তব্যগুলি পজিটিভলি উনি করতে পারবেন, এই সেন্স তার দলকে বিভক্ত করতে দেয় নাই। ধন্যবাদ। এবং একক নেতৃত্ব গড়ে তুলে তিনি দলকে গড়ে তুলেছেন। তিনি যদি চান তাহলে অবশ্যই তিনি তার 31 দফা যদি বাস্তবায়ন করতে পারেন তাহলে অবশ্যই। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলছিলাম জুডিশিয়াল রিফর্ম অফ বাংলাদেশ এবং এই গুরুত্বপূর্ণ টপিকে আমাদের সাথে কথা বলেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন সাহেব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।